আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গতদিনে যারা যারা ছিল তারা আছে কিনা একটু দেখা দরকার। বোর্ডের মধ্যে যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু কিওয়ার্ডস। হ্যাঁ, যারা গতদিনে ছিল না তারা একটু কিওয়ার্ডস গুলো দেখতে পারো চাইলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যারা গতদিনে ছিল না তারা একটু কিওয়ার্ডস দেখতে পারো চাইলে। আমি আর কয়েক সেকেন্ড পর থেকে ক্লাস শুরু করে দিব। কারো কিছু বলার থাকলে বলতে পারো এই সুযোগে। মনে হয় তোমাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না ক্লাসটা। আমি তাহলে শুরু করে দিতে পারি, তাই না? গতদিনের লাস্টে সবাই যেহেতু লাস্ট পর্যন্ত ছিল না, কিন্তু লাস্টে মেইন বিষয়টা দিয়েছি, গুরুত্বপূর্ণটা। তো গতদিনে তোমার এই কিওয়ার্ডস গুলো কিন্তু খুব কাজের। যারা ছিলা বা যারা ছিল না তারা একটু দেখে নিতে পারো যে স্যার কিওয়ার্ডস কি কি দিয়েছেন, এবং সেই কিওয়ার্ডস এর আলোকে আমি তোমাদের 6টা সংজ্ঞা বলতেছি। এই সংজ্ঞাগুলো তোমরা এক কথায় না পড়ে পারবা, মানে কিওয়ার্ডস দিয়ে পারবা, নিজে বানিয়ে নিতে পারবা, এবং সেই বানানোটা খুবই চমৎকার ধরনের হবে। মানে যেটা পারফেক্ট সেটাই তুমি বানাইতে পারবা। কিওয়ার্ডস গুলো লেখা আছে, আমি এই জন্যই মুছি নাই। তোমরা একটু সংজ্ঞাগুলো খেয়াল করো, কোন কোন সংজ্ঞার কথা বলছি। সবার প্রথমে আমরা যদি গ্লাইকোজেনেসিস কাকে বলে কাউকে জিজ্ঞেস করি, যে বলতো গ্লাইকোজেনেসিস, এই গ্লাইকোজেনেসিস কাকে বলে, এটা যদি প্রশ্ন করি, তাহলে দেখো যারা ক্লাসে আছো তারা বুঝতে পারবা যে গ্লাইকোজেনেসিস কাকে বলে। দেখো, গ্লাইকো শব্দের অর্থ কি? গ্লুকোজ বা গ্লাইকোজেন। হ্যাঁ, গ্লুকোজ তো সরল, আর জেনেসিস মানে কি? দেখো, তৈরি বা সৃষ্টির প্রক্রিয়া। তাহলে গ্লুকোজ তো তৈরির প্রক্রিয়া বলবো না, আমরা কি বলবো? গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন তৈরি বা সৃষ্টির প্রক্রিয়াকে, গ্লাইকোজেন উৎপাদন প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। গ্লাইকোজেন উৎপাদন প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে। আশা করি এই সংজ্ঞা তোমাদের আমি লিখে দিচ্ছি না, কারণ তোমরা অটোমেটিক ধরতে পারবা। তাহলে প্রথম সংজ্ঞাটা হয়ে গেল গ্লাইকোজেনেসিস কাকে বলে। দ্বিতীয় সংজ্ঞা আমরা বলতে পারি তোমাদের জন্য, ধরো যে 9-10 পড়েছে এটা অবশ্য, তারপরে লিখে দিচ্ছি যে স্যার গ্লাইকোলাইসিস কাকে বলে। গ্লাইকোলাইসিস, তাহলে দেখো, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙন। তাহলে গ্লুকোজের ভাঙনকে, গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙন বা ধ্বংস। তাহলে গ্লুকোজের ভাঙনকে গ্লাইকোলাইসিস বলে, গ্লুকোজের ভাঙনকে গ্লাইকোলাইসিস বলে। তবে আমরা 9-10 ধরো এই সংজ্ঞাটাকে একটু সুন্দর করে পড়েছি, বা ইন্টারও আমাদের নবম অধ্যায়ের খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় গ্লাইকোলাইসিস। যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাকে কি বলে? গ্লাইকোলাইসিস বলে। তোমরা এটা আগে থেকেই পড়েছো। আচ্ছা, 3 নম্বরে যাই। 3 নম্বরে যদি আমি তোমাদেরকে সংজ্ঞা জিজ্ঞেস করি, আমি একটু একটু করে উপরের গুলো মুছে দিচ্ছি। 3 নাম্বারটাও যদিও এখানকার থেকে আছে, তারপরেও কিছু করার নাই, জায়গার জন্য মুছে দিচ্ছি আমি। তাহলে দেখো, 3 নাম্বার সংজ্ঞাটা আমি তোমাদের থেকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে। গ্লাইকোজেনোলাইসিস
গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে? গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে? তাহলে খেয়াল করো, বায়োলজির মধ্যে গ্লাইকো মানে গ্লুকোজ, জেনো বলতে নতুন কিছু, নতুন নতুন, হ্যাঁ, আর লাইসিস মানে ভাঙন। তার মানে গ্লাইকোজেন বা গ্লুকোজকে, মূলত গ্লাইকোজেনকে বলো, গ্লাইকোজেনকে ভেঙে কিছু তৈরি করতে হবে। তো কথা হচ্ছে স্যার গ্লাইকোজেনকে ভেঙে আমি কি তৈরি করব? এটাই হচ্ছে অ্যান্সার, যে গ্লাইকোজেনকে ভেঙে আমি গ্লুকোজ তৈরি করব। তাহলে সংজ্ঞাটা কি দেখো, গ্লাইকোজেন ভেঙে বা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। আচ্ছা, তিনটা হয়েছে। 4 নাম্বার সংজ্ঞা তোমাদের কাছ থেকে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, বলো তো যে হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? লিখে দিই আমি শব্দগুলো। হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? হাইপারগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? তো গ্লাইসে বাদ দিয়ে গ্লাইকো চিন্তা করো তাও হবে। আচ্ছা, তাহলে আমরা দেখেছি বা অলরেডি লেখা আছে বায়োলজির মধ্যে হাইপার শব্দের অর্থ উচ্চ বা বেশি। তাহলে দেখো সংজ্ঞা করলে কি দাঁড়ায়? হাইপার মানে হচ্ছে বেশি, গ্লাইকো বা গ্লাইসে এটা মানে হচ্ছে গ্লুকোজ বা শর্করা, গ্লুকোজ। আর এই যে দেখো কিওয়ার্ডস আর একটা, যে বায়োলজির মধ্যে হিমো বা মিয়া মানে হচ্ছে রক্ত। হিমো বা মিয়া মানে কি? রক্ত। তাহলে সংজ্ঞা কি দাঁড়াচ্ছে? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে। রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে। সবাই কি বুঝতে পারছি? রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে। রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে। আচ্ছা, 4 নম্বরে যাই। 4 তো হলো, 5 নম্বরে যাই। 5 নম্বরে দেখো সেমটাই, শুধু চেঞ্জ করে দিচ্ছি কি, হাইপারের জায়গায় বলতেছি যে হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে? হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে? হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে? তাহলে অটোমেটিক ধরে ফেলতে পেরেছো তোমরা যে হাইপো মানে হচ্ছে কি নিম্ন বা কম, গ্লাইসে বা গ্লাইকো মানে গ্লুকোজ এবং মিয়া মানে ব্লাড। তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে আমরা কি বলি? হাইপোগ্লাইসেমিয়া। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে আমরা কি বলি? হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, আশা করি হয়েছে। এরপর আমরা যাব আমাদের পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্টে গেলে দেখো আমরা যে বিষয়টা পাবো আর কি, মোটামুটি তো কিওয়ার্ডস গুলো তোমাদের আছেই, সমস্যা নাই। আর যারা তুলনায় এটা তোমাদের ব্যর্থতা। তাহলে এর পরবর্তী সংজ্ঞা যেটা তোমাদের কাছ থেকে ধরো আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, বলো তো ডিঅ্যামিনেশন কাকে বলে? ডিঅ্যামিনেশন কাকে বলে? অ্যামিনেশন। তাহলে আসলে আমরা কিওয়ার্ডস এর দিকে যাই। দেখো বায়োলজির মধ্যে যে ডি শব্দের অর্থ হচ্ছে বাদ বা অপসারণ। ডি শব্দের অর্থ ডিলিট, তার মানে অপসারণ, বাদ করতে হচ্ছে, ডিলিট করতে হচ্ছে। আচ্ছা, অ্যানিমেশন শন বলতে তো অবশ্যই একটা প্রক্রিয়া। শন বলতে কি? প্রক্রিয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যামিনেশন। এই অ্যামিনো বা এটা দিয়ে কি বোঝাচ্ছে? অ্যামিনোমূলক। এটা দিয়ে বোঝাচ্ছে অ্যামিনোমূলক। তাহলে দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে আমি যদি অ্যামিনোমূলকটাকে অপসারণ করি, তাহলে যে প্রক্রিয়া ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে ডিঅ্যামিনেশন। অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণের প্রক্রিয়াকে ডিঅ্যামিনেশন বলে। আশা করি পারবা তোমরা ইনশাআল্লাহ। আচ্ছা, ডিঅ্যামিনেশন গেল। তোমরা দেখো 9 10 এগুলো পড়েছো। ডিফসফোরাইলেশন, তাহলে কি করছি আমরা? ফসফেট অপসারণ, ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় ডিফসফোরাইলেশন।
তাহলে এগুলোকেই বলে কিওয়ার্ড, যে যত ধরনের সংজ্ঞা আছে আমি দেখলেই বলে দিতে পারবো যে এটাকে কি বলতেছে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা কিওয়ার্ডসটা তোমাদের এখানে অনুপস্থিত আছে, মনে রাখবা বায়োলজির মধ্যে ট্রান্স শব্দের অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যমে, মানে যেমন ট্রান্সপোর্ট সিস্টেম তোমরা শুনো বা কিছু এইরকম আর কি, বিনিময়ের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি, তাহলে আরো একটা সংজ্ঞা তোমাদেরকে দিচ্ছি, দেখো সেটা হচ্ছে ট্রান্স অ্যামিনেশন বলতে কি বুঝো? ট্রান্স অ্যামিনেশন বলতে কি বুঝো? তাহলে দেখো ট্রান্স মানে বিনিময়ের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি। আমি কি বিনিময় করব? অলরেডি বলেছি অ্যামিনো মানে অ্যামিনোমূলক। তাহলে দেখো অ্যামিনোমূলক বিনিময়ের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্স অ্যানিমেশন। অ্যামিনোমূলক বিনিময়ের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্স অ্যামিনেশন। আশা করি তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হচ্ছে তোমাদেরকে দেখো কিওয়ার্ডস এর আলোকে কোনোটাই মুখস্থ করতে বলছি না। 1 2 3 4 5 6 7 8 অলরেডি আমরা 8টা সংজ্ঞা শিখলাম, যেটা পুরোটাই কিওয়ার্ডস এর আলোকে। এরপরে তোমাকে যদি আমি প্রশ্ন করি যে বলো তো যে নিম্নের কোনটি পিত্তরঞ্জক, তাহলে দেখো শব্দটা কি? কোলেসিস্টোকাইনিন। তাহলে কোলেসিস্টোকাইনিন হচ্ছে একটা পিত্তরঞ্জক। কিভাবে বুঝলাম? গতদিনে বলেছিলাম বায়োলজির মধ্যে কোলে মানে পিত্ত বিষয়ক এবং রঞ্জকের লাস্টে নীল বা দন্তন্য যুক্ত হয়। তাহলে এই তথ্যগুলো আশা করি তোমরা মনে রাখবা। এই যে 9টা সংজ্ঞা আমি অলরেডি পড়াই ফেললাম আমাদের ক্লাস শুরু হওয়ার পরপরই। তাহলে দেখো এই 9টা সংজ্ঞা কিন্তু আমাদের জন্য খুবই চমৎকার এবং খুবই বলতে পারি যে খুব সুন্দর, ভালো আর কি এক কথায়। তো এগুলো ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস। যারা যারা আছো গতদিনের মধ্যে সঞ্জয় আছে, তারপরে হচ্ছে ওটা তো মনে হয় ওরা কারো আইডি থেকে করতেছে, যাই হোক জায়েদা পারভিন। না, পড়া তো গতদিনের পর থেকে শুরু করছি, 10টা থেকে ক্লাস না। আমি তো অ্যানাউন্সমেন্ট প্রতিদিন দিব না, আর কারণ হচ্ছে যে বললাম না কিছু বিষয় তোমার দরকার যে তুমি কতটুকু আন্তরিক। তো 10টা থেকে শুরু, ক্লাস চলতেছে, মাত্র শুরু হয়েছে বলা যায়, 11টা 5-10 বাজে শেষ করে দেবো ইনশাল্লাহ। তাহলে আশা করি তোমরা এই পার্টগুলো বুঝতে পেরেছো যে স্যার কিওয়ার্ডস দিয়ে কি হয়। কিওয়ার্ডস দিয়ে 9টা সংজ্ঞা অলরেডি বানিয়ে দেখালাম, যে একটা সংজ্ঞাও মুখস্থ ছাড়া অটোমেটিক হয়। এটাকেই বলে কিওয়ার্ডস এর একটা আলাদা পাওয়ার। এই পাওয়ারটা আমাদের লাগবে। যাই হোক, এটা নিয়ে আর তেমন একটা কিছু বলতেছি না আপাতত। এবার আসো কিওয়ার্ড যদি শেষ হয় আমাদের, তাহলে আমরা চলে যাই যে আমাদের খাদ্যের যে উপাদানগুলো আছে। এখনকার পড়াটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, তো এই পড়াটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন থেকে আগামী 20 মিনিট পর্যন্ত যে পড়াটা আমি পড়াবো সেটার দিকে যে যত মনোযোগ দিবে সে এই অধ্যায়ের 10% ক্লিয়ার করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। জাস্ট 20 মিনিটের মধ্যে একটা ইন্টারের প্রায় 20টা প্লাস ক্লাস লাগে যে অধ্যায় শেষ করতে। এরকম একটা অধ্যায়ের তোমার 10% পড়া আমি কমপ্লিট করে দিতে চাইলাম মাত্র 20 মিনিটে। তাহলে তোমরা এটার দিকে একটু ফোকাসিং করো, আমার মনে হয় বেস্ট কিছু একটা পেতে যাচ্ছ। আচ্ছা দেখো, আমরা পরিপাক কেন করি? কারণ আমি সংজ্ঞায় বলেছি গতদিনে যে আমরা জটিল খাদ্যবস্তু গ্রহণ করি, সেই বস্তুগুলোকে আমাদের প্রোটোপ্লাজম বা কোষের মধ্যে পৌঁছানোর জন্য সরল অবস্থায় পৌঁছাতে হবে। সেজন্য আমাদের পরিপাকটা লাগে, এবং পরবর্তীতে পরিপাক না হলে শোষণ হবে না, এই জন্য শোষণ ঘটতেছে। আসলে পরিপাক না হলে শোষণ হবে না তা না, শোষণ হয় পানি বা এগুলো পরিপাক ছাড়াই শোষণ হয়, তবে পুষ্টি পাবো না আমরা। তো এখানকার যদি প্রশ্ন করা হয় যে স্যার আমাদের খাদ্যের উপাদান কয়টা, আমরা সবাই জানি যে আমাদের খাদ্যের উপাদান 6টা বা কোনো কোনো ক্ষেত্রে 7টা, যদি আমরা রাফেজকে চিন্তা করি। তোমরা সবাই জানো শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ, পানি, আর একটা রাফেজ। তাহলে দেখো এই 7টার মধ্যে আমরা কিন্তু প্রধান খাদ্য উপাদান আমাদের প্রধান খাদ্য উপাদান বলি 3টাকে: শর্করা,
আমিষ, স্নেহ। তাহলে এই খাদ্য উপাদানগুলো আমাদের কেন দরকার? কারণ আমাদের কোষের মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে, এই ক্রিয়া বিক্রিয়াগুলোতে কিন্তু এই উপাদানগুলো দরকার, এবং তার ফলেই কিন্তু বিপাকটা সংঘটিত হয়। এখন প্রশ্ন করতে পারো যে স্যার বিপাক কি? তাহলে প্রথমে আমরা একটা বিষয় আসি, জাস্ট অল্প একটু। বিপাককে আমরা ইংলিশে বলি মেটাবলিজম, বা বায়োলজিক্যাল ভাষায় বলি মেটাবলিজম। মেটাবলিজমকে বলা হয় বিপাক। তো বিপাকটা হচ্ছে জীবদেহের কোষের মধ্যে সংঘটিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়াকেই বিপাক বলে। জীবদেহের কোষের মধ্যে সংঘটিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়াকেই বিপাক বলে। আচ্ছা, তাহলে বিপাক তোমরা পারলা। এখন দেখো এই বিপাককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি স্যার? একটা হচ্ছে অ্যানাবলিজম, একটা হচ্ছে অ্যানাবলিজম। অ্যানাবলিজম, অ্যানাবলিজম, এবং আরেকটা মনে করবা কাটা, সিএটিএ, মানে কেটে ফেলবো আর কি। তাহলে ক্যাটাবলিজম, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম। অ্যানাবলিজমটাকে আমরা বাংলাতে বলি হচ্ছে অ্যানাবলিজম বা উপচিতিমূলক বিপাক। স্যার উপচিতি মানে কি? গঠনমূলক, ঠিক আছে? তার মানে যে সকল কোষের মধ্যে সংঘটিত যে সকল ক্রিয়া বিক্রিয়ার কারণে কি হয়? কোষের গঠন হয়। তো এখানে কোষের গঠন বলতে আমি ধরো অন্যভাবে বোঝাই, যে যদি অনেকগুলো ক্ষুদ্র অণু একত্রিত হয়ে একটা বৃহৎ অণু তৈরি করে, সেটাকে আমরা বলবো গঠনমূলক বিপাক বা উপচিতিমূলক বিপাক। যেমন ধরো সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণে সূর্যালোকের ফোটন কণাগুলো আসতেছে, ঠিক আছে, সেগুলো রাসায়নিক শক্তি তৈরি করতেছে, পাতার মেসোফিল টিস্যুতে আসতেছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে কাজগুলো করতেছে, এই যে বিষয়টা আছে, তাহলে সেখানে কি ঘটতেছে? উপচিতি ঘটতেছে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে আমাদেরকে খাদ্যটা দিচ্ছে। এটা হচ্ছে উপচিতি, গঠনমূলক। আর যদি এমন হয় যে বৃহৎ অণুটা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হচ্ছে, সেটাকে কিন্তু আমরা বলবো ক্যাটাবলিজম বা অপচিতিমূলক বিপাক। ক্যাটাবলিজম বা অপচিতিমূলক বিপাক, অপচিতিমূলক বিপাক, ঠিক আছে? ধ্বংসাত্মক বিপাকও বলা যায়, যাক একটা মনে রাখলেই হচ্ছে। তাহলে আমরা বুঝবো কিভাবে? এই যে আমাদের পরিপাকের যতগুলো বিক্রিয়া আছে, প্রায় প্রত্যেকটা বিক্রিয়াই হচ্ছে ক্যাটাবলিজম। তার মানে পরিপাকে কি হয়? অপচিতি হয়। পরিপাকের ফলে কি হয়? অপচিতি, মানে বৃহৎ অণুগুলো ভেঙে ভেঙে ক্ষুদ্র অণুতে পরিণত হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো কিছু না বুঝতে পারলে নক দাও, আমি আছি, আমি দেখতেছি। কোনো কিছু না বুঝতে পারলে একটু আমাকে জানাও বা নক দাও, আমি আছি ইনশাল্লাহ, দেখতেছি তোমাদের কমেন্ট। ওকে, তাহলে কয়টা হলো আমাদের? মেটাবলিজম একটা ছোট্ট টপিক শেষ করলাম। এবার হচ্ছে ওই যে গুরুত্বপূর্ণ যেটা বললাম, যে তোমরা অলমোস্ট 20 মার্ক পেয়ে যাবে, ওই টপিকটাতে আমি এখন যাব। ফ্যানটা একটু ঘুরাই ফেলি, ফ্যানের যে অবস্থা বাবারে, আসলে গরম বেশি তো, প্রচুর গরম। আচ্ছা, বাতাস কতটুকু আসছে, যাই হোক যা আসে। তাহলে আমার কথাটা মনোযোগ দাও, এরপরে ছক আছে। আপাতত আমরা আগে এই দিকে যাই। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, ওপরে আমি হেডিং গুলো দিচ্ছি, দেখো এখানে হচ্ছে খাদ্য উপাদান। প্রথম পয়েন্ট কি দিচ্ছে খেয়াল করো, লাল কালি দিয়ে একটু ছোট করে লিখতে হবে, আমার মনে হয় তোমরা দেখতে পাবা। তাহলে প্রথম পয়েন্ট দিলাম হচ্ছে খাদ্য উপাদান। খাদ্য উপাদানের নামটা আমরা লিখবো, হ্যাঁ, খাদ্য উপাদান। তাহলে স্যার সেকেন্ড পয়েন্ট কি দিবেন? সেকেন্ড পয়েন্ট মনে করো দিচ্ছি যে খাদ্য উপাদানের গঠনটা কেমন, গঠন কি কি দ্বারা এই খাদ্য উপাদানটা গঠিত হয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট দিলাম গঠন। তৃতীয় নাম্বার পয়েন্ট স্যার কি দিবেন? তৃতীয় নাম্বার পয়েন্ট দিচ্ছি মনে করো যে এই যে খাদ্য উপাদানটা আমরা চিনবো কিভাবে। তো চিনবো কিভাবে ওটা আমি দিচ্ছি না, কারণ এটা কিওয়ার্ডস এর মধ্যে দিয়েছি। একটু করে বলে দিই, শর্করার লাস্টে সাধারণত ওস থাকে, প্রোটিনের শেষে সাধারণত ইন থাকে, যদিও সব প্রোটিনে না, ব্যতিক্রম কিছু আছে বলেছি যেগুলো শর্করার লাস্টেও থাকে, তবে সেটা খুবই কম, ব্যতিক্রম। তো এই বিষয়গুলো হচ্ছে ওই অংশের মধ্যে পড়ছে, তো এটা দিলাম না। এরপর ধরো 3 নাম্বার আমি দিচ্ছি খাদ্য উপাদান দিলাম, গঠন দিলাম, তারপরে দিচ্ছি যে পরিপাক। এই খাবারটা কোথা থেকে কোথায় পরিপাক হচ্ছে, হ্যাঁ, মানে মোট কোন কোন জায়গায় পরিপাক হচ্ছে আমরা সবগুলো এখানে জানবো। পরিপাক, আচ্ছা পরিপাক করলাম। তারপরে আমরা 4 নম্বরে ধরে যে পরিপাক যে ঘটবে, এই পরিপাকের জন্য আমাদের কি দরকার বলতো? পরিপাকের জন্য আমাদের দরকার হচ্ছে পরিপাক গ্রন্থি। তাহলে আমরা জানবো যে ওই খাদ্যটা
পরিপাক হতে কোন জায়গার পরিপাক গ্রন্থিগুলো কাজ করছে, কোন জায়গার পরিপাক গ্রন্থিগুলো কাজ করছে, এইটা আমরা জানবো 4 নম্বরে। আচ্ছা, পরিপাক গ্রন্থি যে কাজ করবে সে কিভাবে কাজ করবে বলো? পরিপাক গ্রন্থি কাজ করবে এনজাইম নিঃসরণের মাধ্যমে। তাহলে এর পরের পয়েন্ট আমরা লিখবো হচ্ছে যে এনজাইম, এই পরিপাক গ্রন্থি থেকে কোন কোন এনজাইম গুলো নিঃসৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবারও বলছি এনজাইম পয়েন্টটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে 6 নাম্বার পয়েন্ট আমরা বলতে পারি যে ঠিক আছে স্যার, এনজাইমের মাধ্যমে যে ভাঙলো, ভাঙার পরে সেটা সরল অবস্থা, সেটা সরল অবস্থার নামটা কি স্যার? তাহলে এরপরের পয়েন্ট দিচ্ছি সরল অবস্থা, সরল অবস্থা। আচ্ছা, সরল অবস্থা দিলাম। তারপরের পয়েন্ট কি দিচ্ছি দেখো, তারপরের পয়েন্ট সরল অবস্থার পরে আমরা এটা মনে রাখতে পারি যে একজন সুস্থ ব্যক্তি দৈনিক কতটুকু খাবার গ্রহণ করবে, একজন সুস্থ ব্যক্তি এই খাবারটা দৈনিক কতটুকু গ্রহণ করবে। ঠিক আছে, এটা দিলাম হচ্ছে এরপরে। এরপরে আমরা আরো 2টা দেওয়ার ইচ্ছা আছে আমার, যদি ওইদিকে খুব ছোট ছোট হয়ে যাচ্ছে, কিছু করার নাই। আচ্ছা, এরপরে আমরা দিব যে এরপরে ধরো গ্রহণের পরে দিলাম যে সুস্থ ব্যক্তি কতটুকু গ্রহণ করছে, তারপরে দিলাম যে এই খাবার, এই খাদ্য উপাদানটার কাজ কি, কাজ কি, এটা দিচ্ছি। আর মনে করো যে আচ্ছা, ওখানে তো লাস্টের দিকে কমে গেছে, আমি আগাই। যারা লিখতেছো টেনশন করিও না, তোমাদের গুলো ঠিক থাকবে, সমস্যা নাই। হ্যাঁ, যা আছে ঠিক থাকতেছে, আমি একটু ছোট করে নিই আর কি। তাহলে খাদ্য উপাদানের পরে দিয়েছিলাম গঠন, গঠনের পরে আমরা দিলাম হচ্ছে পরিপাক শুরু, মানে পরিপাক কোথায় কোথায় হয়, এক কথায় বাদ দাও এটা, পরিপাক কোথায় কোথায় হয় এটা দিচ্ছি, পরিপাক। আচ্ছা, এরপরে আমরা দিলাম আরেকটা এক্সট্রা যুক্ত করার জন্যই যে এই যে খাবারগুলো পরিপাক হওয়ার আগে যে কোনো জায়গায় যে পেস্টকৃত অবস্থায় থাকে, তার যে একটা পেস্ট হয়, এই খাদ্যের পেস্টকৃত অবস্থার নামটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই খাদ্যের পেস্টকৃত অবস্থার নামটা আমরা জানার চেষ্টা করব, কেমন? তাহলে এই হচ্ছে পয়েন্ট। দেখো, ওই যে বললাম না যে 3টা লাইন বা কিছু আমরা পুরো অধ্যায়ের 10% শিখবো। তাহলে দেখো আমরা কয়টা পয়েন্ট শিখছি, 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা করে আমরা পয়েন্ট শিখছি। খুবই মনোযোগ দিতে হবে, মনোযোগ দাও, আমি চেষ্টা করছি সর্বোচ্চ ধরনের তোমাদেরকে বুঝাইতে। তাহলে প্রথমটাতে আসি। দেখো, প্রথম খাদ্য উপাদানের নাম কি স্যার? কার্বোহাইড্রেট, বা যেটাকে আমরা কি বলি, শর্করা। ঠিক আছে, শর্করা। আচ্ছা, তো শর্করার গঠনের মধ্যে শর্করা কি কি উপাদান দ্বারা গঠিত হয়? দেখো, তাহলে 2 নাম্বার পয়েন্ট, শর্করা গঠিত হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা, যেখানে ইন এভারেজ কিছু ব্যতিক্রম আছে। এই 3টার অনুপাত থাকবে 1 অনুপাত 2 অনুপাত 1, 1 অনুপাত 2 অনুপাত 1। আচ্ছা, এরপরে আসলাম যে পরিপাক। তাহলে এই শর্করাটা কোথা থেকে পরিপাক হয়, কোথায় কোথায় পরিপাক হয়, কোথা থেকে তো বলবো না, কোথায় কোথায়। তাহলে দেখো, শর্করার কিন্তু পরিপাক শুরু হয় মুখে, শর্করার পরিপাক শুরু হয় মুখে, মানে মুখ গহ্বরে বলতে পারি, মুখ গহ্বরে শর্করার পরিপাক শুরু হয় মুখ গহ্বরে। হ্যাঁ, মুখ গহ্বরে। তারপরে শর্করার কিন্তু পাকস্থলিতে কোনো পরিপাক হয় না, এরপরে শর্করার পরিপাকটা হয় ক্ষুদ্রান্তে, এরপরে শর্করার পরিপাকটা হয় ক্ষুদ্রান্তে। আচ্ছা, তারপর দেখো শর্করার পেস্টকৃত অবস্থাকে, এটা একটু উপরে আমি লিখে দিচ্ছি, যে মুখের মধ্যে তোমরা খেয়াল করো, যদি আমরা একটা বিস্কিটকে মুখের মধ্যে রেখে দিই, সেটা কিন্তু একটা দলা দলা পেস্টের মতো হয়ে যাবে মুখের মধ্যে, লালা, বা আমাদের এই যে মুখের মধ্যে এনজাইম আছে, এই কারণে এটা পেস্টের মতো হয়। তো মুখের মধ্যে খাদ্যের, মুখগহ্বরে খাদ্যের এই পেস্টকৃত অংশকে, মুখগহ্বরে খাদ্যের এই পেস্টকৃত অংশকে কি বলা হয়? মুখগহ্বরে খাদ্যের পেস্টকৃত অবস্থাকে বলা হয় বোলাস। মুখগহ্বরে খাদ্যের পেস্টকৃত অবস্থাকে বলা হয় বোলাস, বোলাস। মুখগহ্বরে খাদ্যের পেস্টকৃত অবস্থাকে বলা হয় বোলাস। আচ্ছা, এবার দেখো যে স্যার পরিপাক গ্রন্থি, তাহলে গ্রন্থিগুলো কোথায় থাকবে? দেখো, তাহলে গ্রন্থিগুলো অবশ্যই আমাদের যে অংশ আছে, এক কথায় যে মুখগহ্বর মনে করো, তাহলে মুখগহ্বরের মধ্যে কোন গ্রন্থি আছে আমরা যদি লিখে দিই, তাহলে মুখগহ্বরের মধ্যে আছে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। তাহলে মুখগহ্বরের মধ্যে কোন গ্রন্থি আছে? লালা গ্রন্থি।
স্যার ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু আছে আন্তরিক গ্রন্থি, তবে ক্ষুদ্রান্তে কোন গ্রন্থির রস কাজ করে? তো ক্ষুদ্রান্তে দুইটা গ্রন্থির রস কাজ করে শর্করা পরিপাকের জন্য, একটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, এবং আরেকটা হচ্ছে আন্তরিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি। ক্লিয়ার? এবং এই অধ্যায়ের বেশিরভাগ বিষয় 3, এটা মাথায় রাখবা। যাই হোক, এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে দেখো স্যার এনজাইম, এনজাইম পার্টটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি বিপদে ফেলে। তাহলে দেখো এই এনজাইম পার্টটাকে, এই এনজাইম পার্টটাকে আমি একটু ঘিরে তোমাদের জন্য আগে একটু সহজ করি। তো এই এনজাইম গুলো আমরা কিভাবে মনে রাখবো? দেখো যে স্যার লালা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়, লালা গ্রন্থি থেকে যে এনজাইমটা নিঃসৃত হয় সেটা মনে রাখবা টাম। লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয় টাম। লালা গ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হয়? টাম। খেয়াল করো ভালো করে। স্যার অগ্নাশয় থেকে কি নিঃসৃত হয়? অগ্নাশয় থেকে নিঃসৃত হয় আম। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় আম, এবং আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত হয় আসলাম। তাহলে খেয়াল করো, শর্করা পরিপাকে যতগুলো এনজাইম আছে আমরা একবারে কিভাবে মনে রাখবো? টাম, আম, আসলাম, টাম, আম, আসলাম। এবং এটাও মনে রাখো যে স্যার এই যে টাম, আম, আসলাম যে এনজাইম গুলো দেখছো, এই শর্করাকে ভাঙতে এই যে টাম, আম, আসলাম এদেরকে আমরা এক নামে বলতে পারি। একটা নাম যদি দিই তাহলে এই এনজাইম গুলোকে বলা হয় অ্যামাইলো। অ্যামাইলো, তাহলে আমরা জানি বায়োলজির মধ্যে অ্যামাইলো মানে শর্করা, আর লাইটিক কিওয়ার্ডস খেয়াল করো তোমরা, যারা কিওয়ার্ডস কালকে নোট করেছিলা খেয়াল করো। তাহলে এই এনজাইম গুলোর নাম কি হয় বলো তো? অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক এনজাইম। তাহলে যদি এমসিকিউ প্রশ্ন করে নিম্নের কোনটি অ্যামাইলোলাইটিক এনজাইম, আমরা কি কি বলবো বলো? টাম, আম, আসলাম। এখন এগুলোর ফুল ফর্ম বলতেছি, যে কেন এই ছন্দ বানালাম বা এই ছন্দ আমি লিখে দিচ্ছি। তাহলে দেখো টাম, আম, আসলাম। তো এখানে টাম, টামটা কিন্তু লালা গ্রন্থি থেকে। তাহলে স্যার টামের টয়াকার দিয়ে কি? টয়াকার দিয়ে হচ্ছে তোমার টায়ালিন। টয়াকার ফর টায়ালিন, টায়ালিন। এরপরে যাই ম, স্যার ম ফর মল্টেজ, ম ফর মল্টেজ। আচ্ছা, তারপরে আম, আমের সরেয়া। তাহলে আম কিন্তু অন্য জায়গা থেকে, আম কোথা থেকে স্যার? আম হচ্ছে অগ্নাশয় থেকে। তাহলে আমের সরেয়া দিয়ে মনে রাখো অ্যামাইলেজ, অ্যামাইলেজ। আর আমের ম দিয়ে আমরা মনে রাখবো আবার ঠিক আগেরটাই মল্টেজ। এমন না যে লালার মধ্যে মল্টেজ থাকলে অগ্নাশয় থাকবে না, একই নামে থাকতেই পারে। আচ্ছা, তাহলে টাম, আম গেল। এবার জিজ্ঞেস করতে পারো স্যার আসলাম দিয়ে কি? আসলাম, তাহলে দেখো আসলাম দিয়ে লিখে দিচ্ছি, যে আসলাম আগে লাল কালি দিয়ে লিখে ফেলি, সরেয়া দন্তস্ব লয়াকার ম, আসলাম। দেখো আসলামের সরেয়া দিয়ে, যেটা অলরেডি তো সরেয়া দিয়ে লিখাই আছে, তাহলে আসলামের সরেয়া দিয়ে হচ্ছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ। আসলামের দন্ত স দিয়ে হচ্ছে সুক্রেজ, দন্ত স দিয়ে হচ্ছে সুক্রেজ। আসলামের ল দিয়ে হচ্ছে ল্যাকটেজ, ল্যাকটেজ। এবং আসলামের ম দিয়ে হচ্ছে মল্টেজ। ক্লিয়ার? তাহলে এই 8টা এনজাইমকে আমরা কি বলি? অ্যামাইলোলাইটিক এনজাইম। এই ছন্দগুলোই কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তাহলে টাম, আম, আসলাম, টাম, আম, আসলাম। কয়েকবার উচ্চারণ করো, ইনশাআল্লাহ হয়ে যাবে। টাম, আম, আসলাম। আচ্ছা, এবার দেখো শর্করার সরল অবস্থা। আমরা যে শর্করাই খাই না কেন সেটা কিন্তু আমাদের সরল অবস্থা, মানে পরিপাকের পরে শর্করা পরিণত হবে কিসে বলতো? C6H12O6। তার মানে কি? শর্করার সরল অবস্থার নামই হচ্ছে গ্লুকোজ। আমি বিশাল আস্ত বড় রুটি খেলেও সেটা আমার রক্তে প্রবেশ করবে গ্লুকোজ হিসাবে। তাহলে শর্করার সরল অবস্থার নাম হচ্ছে গ্লুকোজ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক কতটুকু শর্করা খাবে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হচ্ছে তোমার দৈনিক 415 থেকে 600 গ্রাম শর্করা গ্রহণ করবে। তাহলে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক
50 থেকে 600 গ্রাম শর্করা গ্রহণ করবে। ঠিক আছে, সুস্থ থাকার জন্য 450, আচ্ছা 50টা কেমন ভুল মনে হচ্ছে, 15 দিই, 415 দিই, 415 থেকে 600 গ্রাম শর্করা সে গ্রহণ করবে। কেমন, লাস্ট পয়েন্ট। তাহলে স্যার শর্করা যে গ্রহণ করব আমরা এত পরিমাণে, শর্করার কাজটা কি? শর্করার কাজটা হচ্ছে আমাদের দেহের যান্ত্রিক শক্তি প্রদান বা কর্মক্ষমতা প্রদান। আমাদের দেহের যান্ত্রিক শক্তি অথবা কর্মক্ষমতা প্রদান, তার মানে শর্করা খেলে আমরা বেশি কাজ করতে পারবো। কর্মক্ষমতা প্রদান, শর্করাটাই মূলত আমাদের দেহের এই কর্মক্ষমতা প্রদান করে। একবার চিন্তা করো যে তুমি আসলে কতটুকু জ্ঞান লাভ করলা। সবাই খুব মনোযোগ দিয়ে পাঠটা আবার বোঝার চেষ্টা করে দেখো। শর্করা, তাহলে শর্করা হচ্ছে আমাদের প্রধান খাদ্য উপাদান। কেন শর্করাকে প্রধান খাদ্য উপাদান বলা হয়? কারণ শর্করা খেলে আমরা ক্যালোরি পাই। এটাও কিন্তু আমি বলতে পারি যে 1 গ্রাম শর্করা, 1 গ্রাম শর্করা, খেয়াল করো, 1 গ্রাম শর্করাতে কত থাকে? 4 কিলো ক্যালোরি। 9 10 পড়েছো যে খাদ্য ক্যালোরিকে কিলো ক্যালোরি বলা হয়। এটা একটা পয়েন্ট। তার মানে শর্করা, আমিষ এবং স্নেহের মধ্যে কি আছে? খাদ্য ক্যালোরি আছে, কিন্তু ভিটামিন, খনিজ, পানি এদের মধ্যে কোনো খাদ্য ক্যালোরি নাই। একটা পয়েন্ট। 2 নাম্বার, ভিটামিন, খনিজ, পানি কিন্তু পরিপাক করতে হয় না, কিন্তু এই 3টা খাবার পরিপাক করতে হয়। তাহলে ওগুলো পরিপাক ছাড়াই শোষণ হয় এবং এগুলো পরিপাক করে শোষণ হয়। 3 নাম্বার পয়েন্ট, এগুলো কেন পরিপাক করতে হয়? কারণ এগুলো আমরা জটিল অবস্থায় গ্রহণ করি, আর ওগুলো আমরা কি অবস্থায় গ্রহণ করি? সরল অবস্থায়। খুবই সহজ আনসার। আচ্ছা, তাহলে দেখো শর্করা, শর্করার গাঠনিক সংকেতটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কিরকম থাকবে? 1:2:1। যেমন দেখো ওখানে গ্লুকোজের সংকেতটা লিখেছি C6H12O6, তাহলে 6 = 1 হলে কি হচ্ছে? 1:2:1। তার মানে বিষয়টি কি হবে? CnH2ON এভাবে। আচ্ছা, শর্করার পরিপাকটা কোথায় কোথায় হয়? শর্করার পরিপাকটা হয় আমাদের মুখগহ্বরে এবং আমাদের ক্ষুদ্রান্তে। মুখগহ্বরে এবং ক্ষুদ্রান্তে। তো মুখগহ্বরের মধ্যে শর্করা ছাড়াও অন্যান্য খাদ্য দিয়ে যে একটা পেস্টের মতো অবস্থা মুখের মধ্যে আমরা তৈরি করে তারপরে গিলি, এই পেস্টকৃত অবস্থাকে বলা হয় বোলাস। এই পেস্টকৃত অবস্থাকে বলা হয় বোলাস। এরপরে আসো দেখো, মুখগহ্বরে শর্করা কেন পরিপাক হয়? কারণ মুখগহ্বরে শর্করা পরিপাকের জন্য একটা গ্রন্থি আছে যার নাম লালা গ্রন্থি। তো লালা গ্রন্থি তো আর পরিপাক করবে না, লালা গ্রন্থি নিঃসৃত যে এনজাইমটা আছে সেটা পরিপাক করবে। তারপরে অগ্নাশয়, মানে অগ্নাশয়ের যে রসটা আছে সেটা ক্ষুদ্রান্তে যায় এবং আন্ত্রিক গ্রন্থি তো ক্ষুদ্রান্তে আছে, সেখান থেকে রস নিঃসৃত করে বা এনজাইম নিঃসৃত করে। তো সেই এনজাইমগুলোর নাম আমরা মনে রাখবো কি করে? টাম, আম, আসলাম। টাম, আম, আসলাম। তাহলে টাম দিয়ে কি কি বলো? টায়ালিন, মল্টেজ। টায়ালিন, মল্টেজ। আম দিয়ে কি স্যার? আম দিয়ে হচ্ছে অ্যামাইলেজ, মল্টেজ। অ্যামাইলেজ, মল্টেজ। আসলাম দিয়ে কি বলো? অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ। এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে যাই, শর্করা আমরা যেভাবে খাই না কেন আমাদের রক্তে সেটা যাবে গ্লুকোজ হিসাবে। তারপরে একজন সুস্থ বা প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির দৈনিক 415 থেকে 600 গ্রাম শর্করা গ্রহণ করতে পারে বা করা উচিত। আর শর্করা আমাদের যান্ত্রিক শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা ধরতে পেরেছো। কারো লেখা বাকি থাকলে আমি 30 সেকেন্ড বা এরকম একটু ওয়েট করছি, তোমরা একটু লেখার কাজটা প্রয়োজনে শেষ করে ফেলো। অ্যানাবলিজম আবার একটু বলবেন। অ্যানাবলিজম মানে হচ্ছে উপচিতিমূলক বিপাক। যে বিপাকগুলোর ফলে, যে ক্রিয়াগুলোর ফলে মনে করো যে কোনো কিছুর গঠন হয়, মানে গঠন হচ্ছে, সেটাকে আমরা বলবো অ্যানাবলিজম। যেমন সালোক সংশ্লেষণে কি হচ্ছে? সূর্যের আলোর ফোটন কণাটা খাদ্য তৈরি করতেছে, তাহলে একটা কিছু গঠন করছে, এই জন্য এটাকে আমরা বলি অ্যানাবলিজম বা গঠনমূলক বিপাক। অ্যানাবলিজম বা গঠনমূলক বিপাক। ঠিক আছে? যাদের লেখা বাকি আছে আবারও বলতেছি লিখে ফেলো। যাদের লেখা বাকি আছে লিখে ফেলো। যাদের লেখা বাকি আছে লিখে ফেলো। যাদের লেখা বাকি আছে লিখে ফেলো। ওকে।
বুঝে ফেললাম। সেকেন্ডটাতে যাব আমরা, মাত্র শর্করা শেষ করলাম, ঠিক আছে। আজকের ক্লাসে এগুলোই হচ্ছে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিকের। তোমরা অনেক জায়গায় অনেক ভাবে ক্লাস করবা, তুমি এইভাবে ক্লাস কোথাও পেলে আমাকে তারপরে জানিও যে হ্যাঁ স্যার এই প্যাটার্নে, এবং সেটার ভিডিও অবশ্যই আমার পরে থাকতে হবে, আমার আগে থেকে মানে আমার ধরো যে পরে থেকে তুমি বললা যে এই স্যার যে আপনার মতো তো আমাকে কপি করছে, স্বাভাবিক বিষয়, তাই না? তোমরা একটু জাস্ট ফোকাসিং করো, এবং আমি বলতেছি যে তোমরা ক্লাসটা করো, আমি তো প্রায় 8-10টা ক্লাস দিব বলছি তোমাদের জন্য। তুমি ক্লাসটা করে দেখো, অধ্যায়টা শেষ হওয়ার পরে নিজের প্রতি নিজের একটা আলাদা কনফিডেন্স তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে এমন ভাবে আমরা চেষ্টা করবো যে এই অধ্যায় থেকে আমার 100তে 100ই হবে, সিকিউ এমসিকিউ সব সহ। তবে মনে রাখবা যে হ্যাঁ, আমরা যে এখন সময় পাচ্ছি, তোমরা যারা আছো তাদের প্রতি সত্যি কথা যে তারা এগিয়ে যাচ্ছ, তারা আমার প্রতি কৃতজ্ঞ কিনা আমি তাদের প্রতি একটা জাস্ট ভালো লাগা যে তোমরা আছো, প্রথম থেকে ক্লাস করতেছো, তোমরা এগিয়ে থাকবো অন্যদের চাইতে। তাহলে সেই হিসাব চিন্তা করলে দেখো যে আমরা যখন কলেজ ভর্তির জন্য কেউ গ্রাম থেকে আসবা বা তোমরা অনলাইনে আছো, অধ্যায়গুলো সুন্দরভাবে শেষ হবে। আর এই অধ্যায় যখন পরীক্ষা আমি দিব তখন তোমরা দেখতে পাবে যে তুমি আসলে কতটুকু পাচ্ছ। যখন পরীক্ষা দিব তখন তুমি 100% নিশ্চিত হয়ে যাবা যে তুমি আসলে কতটুকু পাচ্ছ। যাই হোক, 2 নম্বরে চলে গেলাম। তাহলে 2 নম্বরটা কি স্যার? খাদ্য উপাদান। 2 নম্বর খাদ্য উপাদানটা হচ্ছে প্রোটিন বা আমিষ। প্রোটিন বা আমিষ, প্রোটিন। আচ্ছা, তো প্রোটিনের যদি আমরা গঠন দেখাতে চাই তাহলে মনে রাখবো যে প্রোটিন তোমার গঠিত হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং মোস্ট ইম্পর্টেন্ট নাইট্রোজেন দ্বারা। তো এই নাইট্রোজেনের এখান থেকে একটা এমসিকিউ মনে রাখতে পারো যে প্রোটিনের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু? 16%। প্রোটিনের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কতটুকু? 16%। আচ্ছা, 2 নাম্বার গেল। এবার 3 নম্বরে আসি যে এই প্রোটিন জিনিসটা স্যার পরিপাক কোথায় কোথায় হয়? দেখো, প্রোটিন যেহেতু প দিয়ে শুরু, তার পরিপাকও শুরু হবে প দিয়ে, যার নাম হচ্ছে পাকস্থলী। তাহলে প্রোটিনের পরিপাকটা শুরু হয় পাকস্থলীতে। প্রোটিনের পরিপাক শুরু হয় পাকস্থলীতে। 2 নম্বরে প্রোটিনটা কোথায় পরিপাক হয়? 2 নম্বরে প্রোটিনটা পরিপাক হয় ক্ষুদ্রান্তে। তবে আবারও ঠিক আগের মতো যে ক্ষুদ্রান্তে কিন্তু একটা গ্রন্থি না, ক্ষুদ্রান্তে 2টা গ্রন্থি এসে কাজ করবে। যাই হোক, এবার আসি যে পেশকৃত অবস্থা। এই যে পাকস্থলীর মধ্যে, এই যে পাকস্থলীর মধ্যে খাদ্যের যে পেশকৃত অবস্থা, পাকস্থলীর মধ্যে খাদ্যের যে পেশকৃত অবস্থা, এটাকে বলা হয় কাইম। পাকস্থলীর মধ্যে খাদ্যের পেশকৃত অবস্থাকে বলা হয় কাইম। পাকস্থলীর মধ্যে খাদ্যের পেশকৃত অবস্থাকে বলা হয় কাইম। আচ্ছা, এরপরে যাচ্ছি যে পরিপাক গ্রন্থি। তাহলে দেখো খেয়াল করে যে স্যার পাকস্থলীর মধ্যে কোন পরিপাক গ্রন্থি থাকবে? পাকস্থলীর মধ্যে পরিপাক গ্রন্থি থাকবে হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্রন্থি। পাকস্থলীর মধ্যে যে পরিপাক গ্রন্থি থাকবে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি। আর ক্ষুদ্রান্তের মধ্যে একটু আগে বললাম যে 2টা আছে, কি কি? একটা হচ্ছে তোমার অগ্নাশয়, অগ্নাশয়টা এসে কাজ করে, অগ্নাশয়ের অবস্থান কিন্তু ক্ষুদ্রান্তে না, আবারও অগ্নাশয় রসটা এসে কাজ করে ক্ষুদ্রান্তে। এবং আরেকটা হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা, এবার সেই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে স্যার এনজাইমের নামগুলো তাহলে এবার সুন্দর মতো বলে দেন। তাহলে দেখো, পাকস্থলীতে বা পাকস্থলী পরিপাকে, পাকস্থলীতে খাদ্য পরিপাকে বলি, অথবা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে, এক কথায় পাকস্থলী বাদ দিই, প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে যে সকল এনজাইম কাজ করবে তাদেরকে আমরা এক নামে বলবো প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিও মানে প্রোটিন, আর লাইটিক মানে বিশ্লিষ্টকারী। তার মানে প্রোটিনকে বিশ্লিষ্টকারী এনজাইম, বা যার নামই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। এবার দেখো, এটা ছন্দটা হচ্ছে সবচেয়ে বড়, এটা ছন্দটা হচ্ছে সবচেয়ে বড়। আমি লাল কালি দিয়ে আগে ছন্দটা লিখি, পরে তাদের ফুল ফর্ম গুলো বলছি। তাহলে প্রোটিওলাইটিক এনজাইম গুলো স্যার আমরা কিভাবে মনে রাখবো? দেখো, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে এনজাইম গুলো নিঃসৃত হয় তাদেরকে মনে রাখবা যে পিজি রে। তো স্যার পিজি রে আবার কি রকম বিষয়? তুমি পিজি রে বাদ দাও, জাস্ট মাথায় রাখো পিচ্চিকে। মনে করো একটা পিচ্চিকে, তো আমি পিচ্চি না বলে ধরে নাও ভুল করে বলে ফেলছি পিজি রে, কিন্তু আসলে সত্যি। যাই হোক, পিজি রে, পিচ্চি রে, পিচ্চি রে, ঠিক আছে, পিজি রে। তো পিচ্চিকে কি করলাম দেখো, এরপরে কিন্তু চলে আসছে অগ্নাশয়, বেশ বড় একটা বিষয়। তো অগ্নাশয় যেটা মনে রাখবা যে পিচ্চি রে বা পিজি রে কোলে নিয়ে,
একটা পিচ্চি বাচ্চাকে আমি কোলে নিয়ে কি করছি, কোলে নিয়ে টিকা দিতে, কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। ওকে, কত বড় দেখেছো? এতগুলো সবগুলো আসবে। তাহলে পিচ্চিরে বা পিজিরে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। আর এই আন্তিক গ্রন্থি থেকে আবার আসবে একটা, যেটাও হচ্ছে আমি। তাহলে ছন্দটা আসো আমরা 2-3 বার একটু পড়ি, যে পিজিরে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। পিজিরে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। পিজিরে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। ওকে, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি এগুলোর ফুল ফর্মটা বলতেছি, দেখো। তাহলে পিজিরে কোথা থেকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে, মানে পাকস্থলী থেকে আর কি, এক কথায়। তাহলে পিজিরে, এই যে পিজিরে দিয়ে কি কি হচ্ছে দেখো, পি ফর বা প ফর পেপসিন। তাহলে প্রোটিন পরিপাকে পাকস্থলীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইমের নাম হচ্ছে পেপসিন। জি বর্গীয় জয়রস্বীকার দিয়ে মনে রাখবা জিলাটিনেজ। তাহলে জিলাটিনেজ কাকে ভাঙবে? বুঝতেই পারছো, জিলাটিনকে 9-10 ষষ্ঠ অধ্যায়ে পড়েছিলা। ষষ্ঠ অধ্যায় 127 নাম্বার পৃষ্ঠার মধ্যে তোমাদের ছিল, ওই যে ইনভাইবিশন ওখানে পড়েছিল। যাই হোক, জিলাটিনেজ। ওকে, এরপরে রয়কার দিয়ে মনে রাখবো আমরা রেনিন। কেমন? তাহলে পিজিরে শেষ করলাম। এবার দেখো বাকিগুলো তো বিশাল বড় বড়, তাহলে বিশাল বড় বড় গুলোকে আমি এই পাশে দিই, প্রয়োজনে এই পাশে দিচ্ছি। হ্যাঁ, পিজিরের পরেরটা এই পাশে দিচ্ছি, দেখো। তাহলে স্যার এখানে কি কি ছিল? এখানে ছিল হচ্ছে কোলে নিয়ে একটা, তারপরে মনে করো টিকা দিয়ে একটা, বা টি দিয়ে একটা, যাই হোক টিকা দিয়ে দিই। তারপরে হচ্ছে বা আচ্ছা, টি দিয়ে একটা, কা দিয়ে একটা, দিতে দিয়ে একটা, ট্রাই দিয়ে একটা, ট্রাই দিয়ে দিব। আচ্ছা দিই, হর্ষ দিয়ে একটা বানানো যায় তো এই জন্য বলতেছি। করি দিয়ে একটা, আমি দিয়ে একটা, মানে এখানে একটু বড়, এই জন্য এদিকে চলে আসছি। আচ্ছা দেখো, কোলে নিয়ে দিয়ে মনে রাখবা কোলাজিনেজ। টি দিয়ে মনে রাখবা ট্রিপসিন। এটা খুব গুরুত্বপূর্ণ, ট্রিপসিনটা 9-10 ছিল তোমাদের। আচ্ছা, কয়েকার দিয়ে মনে রাখবা, মনে করো কাইমোট্রিপসিন। ট্রিপসিনের পরে কাইমোট্রিপসিন। আচ্ছা, দিতে দিয়ে মনে রাখবা ডাইপেপটাইডেজ। ট্রাই দিয়ে মনে রাখবা ট্রাইপেপটাইডেজ। করি দিয়ে মনে রাখবা কার্বক্সিপেপটাইডেজ। এবং আমি দিয়ে মনে রাখবা অ্যামিনোপেপটাইডেজ। বিশ্বাস করো, বইয়ের মধ্যে প্রায় 2 পৃষ্ঠার মতো এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে, যেগুলোকে আমি সংক্ষেপে ছন্দ দিয়ে তোমাদেরকে সহজ করে দিচ্ছি। প্রোটিনের রাসায়নিক পরিপাকে কিন্তু তুমি এনজাইমের নামগুলো জেনে গেলা। এটা এই লাইন চিন্তা করে লাভ নাই, এই যে এখানে এত সময় নিয়ে ডিটেলসে বলতেছি প্রোটিন পরিপাকে বা মানে পাকস্থলীর প্রোটিন পরিপাক বা এই প্রোটিন পরিপাকের সময় কিন্তু এনজাইমগুলোর নাম আর রিপিট করব না, এখন থেকে ভালো করে শিখো। আচ্ছা, আরেকটা লাস্টে কি বলেছি যে স্যার আন্ত্রিক গ্রন্থির আমি, তো আন্ত্রিক গ্রন্থির আমি দিয়ে কি, ওই আমি দিয়েও এই আমি আর এই আমি সেম, নামটা সেম, তার মানে কি বলো অ্যামিনোপেপটাইডেজ।
পেপটাইডেজ। আমি একটু এইদিকে মুছবো, এদিকে অবশ্য মোছাই যাচ্ছে, সমস্যা নাই। তোমরা ওইদিকে তো লিখাই আছে, লিখে ফেলো, ছন্দটা লিখে ফেলো। আচ্ছা, তাহলে এনজাইমের পার্টটা আমার মোটামুটি গেল, এনজাইমের পার্টটা মোটামুটি গেল যেগুলো নিচে দেওয়া আছে, এনজাইমের পার্টটা মোটামুটি গেল যেগুলো কি নিচে দেওয়া আছে। তাহলে অপশন আসতে পারে নিম্নের কোনটি প্রোটিওলাইটিক এনজাইম? আশা করি এখন তোমরা এটা বলতে পারবা। আসি সরল ফর্ম। যদি আমরা মানে বিশাল বড়, ধরো আজ তো অর্ধেক একটা গরু খেয়ে ফেললাম, কিন্তু আমার রক্তে কিন্তু সেটা কি অবস্থায় যাবে বলতো? আমার রক্তে সেটা যাবে অ্যামাইনো অ্যাসিড অবস্থায়। তাহলে আমরা কিন্তু এই সরল ফর্ম দিয়েও কিন্তু সংজ্ঞা বানাইতে পারি। যেমন বলতো প্রোটিন কাকে বলে? প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের পলিমার, বা এভাবে বলতে পারি অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধনের মাধ্যমে শৃঙ্খলিত হয়ে যে বৃহৎ যৌগ তৈরি করে তাকে প্রোটিন বলে। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা উপচিতিমূলক বিপাক বা অ্যানাবলিজম, আর প্রোটিনটা ভেঙে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা ক্যাটাবলিজম। বুঝতে পারছো? মানে উপচিতের অপচিতি কি আর বিপাক জিনিসটা কি? কোষের মধ্যে সংঘটিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়া, কোষের মধ্যে সংঘটিত যাবতীয় ক্রিয়া বিক্রিয়া, এটাকে আমরা বলি বিপাক। এবার আসো যে স্যার আমরা গ্রহণ আমরা তো না, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দৈনিক কতটুকু প্রোটিন খাবে? একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দৈনিক 100 থেকে 150 গ্রাম, 100 থেকে 150 গ্রাম প্রোটিন গ্রহণ করবে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দৈনিক 100 থেকে 150 গ্রাম প্রোটিন গ্রহণ করবে। আর প্রোটিনের কাজটা কি স্যার? প্রোটিনের কাজটা হচ্ছে তোমার দেহ গঠন এবং দেহের ক্ষয়পূরণ। প্রোটিনের কাজটা হচ্ছে দেহ গঠন ও ক্ষয়পূরণ, দেহের ক্ষয়পূরণ, যাই হোক ক্ষয়পূরণ লিখলাম, দেহ গঠন এবং দেহের ক্ষয়পূরণ। এই হয়ে গেল প্রোটিন সম্পর্কে একদম বিস্তারিত তথ্য। তোমরা একটু কষ্ট করে লিখো, আমি আবারও আগেরটার মতো অল্প একটু সময় তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, লিখার কাজটা শেষ করো। প্রিন্স বড়ুয়া আচ্ছা, আশা করি। আমি ওই যে ক্লাস ধরো যে একটা টপিক যখন বোঝাই তখন আসলে ফোনের দিকে চেক করি না, এখন এই যে বসে আছি এখন চেক করতেছি। এমনি আমি পরে চেক করে কমেন্ট করব আশা করি। ওয়ালাইকুম আসসালাম আশরাফ, আশা করি আছো তুমি। আসলে তোমাকেও ওখানে খুঁজছিলাম প্রথম থেকে, কারণ আমি ওই যে তোমাদের আসলে অধ্যায়টা শেষ করতে কিন্তু অনেকগুলো ক্লাস লাগে, কিন্তু অনলাইনে যেহেতু নিজের ইচ্ছা মতো ক্লাস নিতে পারি, এই জন্য আমি কিন্তু প্রথমে প্রায় 8টা-10টা ক্লাস ফ্রি রাখতেছি। এই ক্লাসগুলো যাচাই করার পরে একটা স্টুডেন্ট অবশ্যই তার বুঝে নিতে সুবিধা হবে যে আমার আসলে কিভাবে পড়া উচিত, কোথায় করা উচিত। আমার কাছে আসো সেটা বলবো না, কিভাবে পড়া উচিত সেটা তুমি বুঝবা, তারপরে তো তোমার সিদ্ধান্ত তুমি নিতেই পারবা। আচ্ছা দেখো তোমাদের শেষ হয়েছে কিনা, কারণ এই ছন্দগুলো তো একটু ইউনিট টাইপের, তো তোমাদের দেখো শেষ হয়েছে কিনা লিখে রাখো, খুব সুন্দর করে লিখে রাখো। আজকের কিন্তু এই যে বললাম যে 3টা পয়েন্ট, এরপরে লিপিড বাকি থাকলো, এই লিপিডটা পড়াইলে এবং যদি আমি ছকটা আজকে শেষ করে দিতে পারি পরিপাকের, তাহলে কিন্তু আমাদের 10% পড়া হয়ে গেল, এক ক্লাসে 10% পড়া। আমাদের ক্লাস মানে আমি লাইভ অন করেছি 52 মিনিট আগে, তবে ধরো 52 মিনিট কিন্তু ক্লাস হয় নাই, শুরু করতে করতে মোটামুটি আমাদের 10 মিনিট মতো ওয়েস্ট হয়েছে, 8 মিনিট বা 10 মিনিট। তাহলে আমরা 42-45 মিনিট মতো ক্লাস করছি, আরো আমাদের হাতে কিন্তু 15-20 মিনিট মতো সময় আছে। এই 15-20 মিনিটে আমরা পরের পার্টটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে যদি এটা হয়ে যায়, ছকটা হয়ে যায়, এরপরের দিন আমরা কি করবো বলো? এরপরের দিন আমরা মুখগহ্বরের পরিপাক বা দাঁত, জিহ্বা এগুলো থেকে একদম সিরিয়াল ভিত্তিক পড়া শুরু করতে পারছি। অলরেডি কিন্তু আমরা বইয়ের সিরিয়ালে আছি, তবে আমি তোমাদেরকে এক্সট্রা প্যাটার্ন, এক্সট্রা কিছু বিষয় দেওয়ার চেষ্টা করছি, এই আর কি। আচ্ছা কথা শেষ, এখন আসো আমরা পরবর্তীটাতে যাই।
লাস্ট 3 নাম্বার যে খাদ্য উপাদান মানে প্রধান খাদ্য উপাদান তার নাম হচ্ছে লিপিড বা স্নেহ। 3 নাম্বারটা কি বলো? লিপিড বা স্নেহ। স্যার লিপিডটা কি কি দ্বারা গঠিত হয়? লিপিড তোমার গঠিত হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কিন্তু মনে রাখবা এদের অনুপাতটা কিন্তু কখনোই 1:2:1 হয় না, মানে ভিন্ন কোনো অনুপাত হতে পারে, ভিন্ন কোনো অনুপাত হতে পারে, কখনোই 1:2:1 হবে না। এরপর আসো যে স্যার লিপিডের পরিপাক, লিপিডের পরিপাকটা স্যার কোথায় কোথায় হয়? লিপিডের পরিপাক মূলত একটা জায়গাতেই হয়, যার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত। মূলত কিন্তু বলেছি একটা ব্যতিক্রম আছে, একটার জন্য আমি পাকস্থলী লিখবো না। ধরো আমরা যে বাটার মাখন দিয়ে যে পরোটাটা ভেজে খাই, এই পরোটা তো শর্করা আর তেলটা হচ্ছে কি স্নেহ। তো ওই যে বাটার, ওই বাটারটা কিন্তু পাকস্থলীতে পরিপাক হয়। এই জন্য দেখবা যে এমনি পরোটার চাইতে বাটার নান, বাটার পরোটা এগুলো কিন্তু দাম বেশি। হ্যাঁ, তো এই জন্য মানে তোমরা বুঝতেই পারছো যে কেন দাম বেশি আশা করি। তো এই একটা ব্যতিক্রম আছে যেটা পাকস্থলীতে পরিপাক হয়, সেটা হচ্ছে মাখনের স্নেহ, মাখনের স্নেহ। এটা একটু মনে রাখবো। যাই হোক, ক্ষুদ্রান্ত। এখন দেখো এই যে ক্ষুদ্রান্তের মধ্যে, ক্ষুদ্রান্তের মধ্যে যে এই যে পেস্টকৃত অবস্থা, পেস্টকৃত অবস্থা, ক্ষুদ্রান্তের মধ্যে খাদ্যের পেস্টকৃত অবস্থাকে বলা হয় কাইল। একটু আগে কোনটা পড়াইছিলাম? পাকস্থলীর মধ্যে কাইন, আর এটা কিন্তু হচ্ছে কাইল। আর এই কাইল অনেক অবশ্য কাইল না বলে এটাও বলে কাইলোমাইক্রন। তাহলে কাইল বা কাইলোমাইক্রন, তোমরা কাইলটা মনে রাখলে হবে, কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা যে পদ্ধতিতে তৈরি হয় সেটাকে বলা হয় ইমালসিফিকেশন। তার মানে ক্ষুদ্রান্ত পর্যন্ত আমাদের চর্বিগুলো, স্নেহ জাতীয় খাবারগুলো, তেলগুলো, এগুলো তো ওই রকমই গেল। যাওয়ার পরে কি হয় জানো? পিত্তথলি থেকে পিত্ত লবণটা, তাহলে কোথায় পিত্তথলি? এই দিকে, যকৃতের ঠিক নিচে। এখান থেকে একটা নালী আছে, এই নালী দিয়েই কিন্তু ওই ক্ষুদ্রান্তে যায়। হ্যাঁ, আর তাহলে ক্ষুদ্রান্তের ওই নালীটা স্যার কেমন? এদিক থেকে পিত্তথলির নালী যাচ্ছে, এদিক থেকে অগ্নাশয়ের নালী আসছে। এই জিনিসটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। আমি যখন টপিক ভিত্তিক যাব তখন চিত্র এঁকে দেখাবো তোমাদেরকে, অ্যাম্পুলা অফ ভ্যাটার। তো এইটা দিয়েই কিন্তু এই মানে পিত্তলবণের বা পিত্তরসের বা পিত্তলবণ দিয়ে স্নেহ জাতীয় খাদ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ইমালসিফিকেশন। তো ওটা আমাদের আপাতত লাগতেছে না, মনে রাখো জাস্ট। আচ্ছা, ক্ষুদ্রান্ত। এবার দেখো ক্ষুদ্রান্তের মধ্যে স্যার, ক্ষুদ্রান্তের মধ্যে আমাদের পরিপাক গ্রন্থি কোনটা কোনটা আছে বলো? অলরেডি আমি ক্ষুদ্রান্ত 3 বার লিখছি, তাহলে বুঝতেই পারছো এখানে কি কি আছে স্যার? অগ্নাশয়, এখানে আছে অগ্নাশয় এবং এখানে আছে আন্ত্রিক গ্রন্থি। এখানে আছে অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি, অগ্নাশয় এবং আন্ত্রিক গ্রন্থি। বাস। এবার এনজাইম, তাহলে খেয়াল করো এনজাইম, আবারও সেই গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসলাম, এনজাইম। তাহলে দেখো যে স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে যে এনজাইম গুলো কাজ করে তাদের নাম আমরা কি বলবো? তো স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে যে এনজাইম গুলো কাজ করে তাদেরকে আমরা নাম দিব এক নামে লাইপোলাইটিক। লাইপোলাইটিক রিভাইজ হবে কিন্তু, যা পড়াচ্ছি তার কিন্তু একটা রিভাইজ মুখে মুখে বলবো, সামনে পাইলে তো ভালোই হতো। চেষ্টা করতাম যে তোমাদের একদম পারফেক্টলি করে দেওয়ার। তো যাই হোক, ছন্দটা আমি লিখে দিচ্ছি, দেখো লাইপোলাইটিক এনজাইম গুলোর এভাবে মনে রাখো। এই যে অগ্নাশয়, অগ্নাশয়ের আগে একটা জায়গায় ব্যতিক্রম একটা পড়েছি নাকি, যে পাকস্থলীর মধ্যে শুধুমাত্র মাখনের স্নেহটা পরিপাক হয়। এই জন্যই ব্যতিক্রমটা মনে করো পালা দিয়ে বললাম, পালা। পালা কাকে পালাইতে বলতেছেন স্যার? পালা ফোকলা আলেম, মানে একজন আলেমের মনে করো দাঁত নাই, ওটা দিয়ে বলতেছি যে পালা, পালা ফোকলা। ফোকলা দেখা যাচ্ছে আশা করি, পালা ফোকলা। আর আন্ত্রিক গ্রন্থি থেকে আমরা পাবো হচ্ছে আলেমকে, আলেম। তাহলে পালা ফোকলা আলেম, পালা ফোকলা আলেম। পালা হচ্ছে পাকস্থলী থেকে, তাহলে নামগুলো লিখে দিলে বুঝতে পারবা। পালা দিয়ে মনে রাখবা পাকস্থলীস্থ লাইপেজ, পাকস্থলীস্থ মানে পাকস্থলীর মধ্যে অবস্থিত লাইপেজ, এই জন্য পালা বলেছি, পাকস্থলীস্থ লাইপেজ। ফোকলা, ফকার দিয়ে বা ফ দিয়ে মনে রাখবা ফসফোলাইপেজ, ফ দিয়ে মনে রাখবা ফসফো, ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ। ফোকলা ক। আচ্ছা,
ল ল দিয়ে আমরা আগে লিখে ফেলি, ল দিয়ে আমরা মনে রাখবো শুধু লাইপেজ, ল দিয়ে শুধু কি মনে রাখবো, লাইপেজ, লাইপেজ। আলেন গুলো দিয়ে ফেলি, আলেনের আ দিয়ে মনে রাখবা আন্ত্রিক লাইপেজ, আন্ত্রিক লাইপেজ। তার মানে লাইপেজ কিন্তু 3 জায়গাতেই আছে, পাকস্থলীর মধ্যে যদিও একটা হয় তারপরেও সেখানে লাইপেজ আছে, ক্ষুদ্রান্তের মানে অগ্নাশয়ের মধ্যেও আছে এবং আন্ত্রিক গ্রন্থির মধ্যেও আছে লাইপেজ। লয়কার দিয়ে মনে রাখবা লেসিথিনেজ, লেসিথিনেজ, লেসিথিনেজ। আর ম দিয়ে মনে রাখবা মোনোগ্লিসারাইডেজ, 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 মোনোগ্লিসারাইডেজ। এই ছন্দগুলো কিন্তু নিজের মতো করে সাজাও সবাই, আবারও বলতেছি এই ছন্দগুলো চমৎকার ভাবে তোমরা নিজেদের মতো করে সাজাও। আচ্ছা, একটাতে আমি বাদ দিছি, কোনটা স্যার? ক দিয়ে, এটা হচ্ছে কোলেস্টেরল, কোলেস্টেরল অ্যাস্টারেজ, কোলেস্টেরল অ্যাস্টারেজ, কোলেস্টেরল অ্যাস্টারেজ। বইয়ের মধ্যে এগুলোই আছে সবগুলো, হ্যাঁ, খুব চমৎকার ভাবে মিলাই দিব। তাহলে দেখো আমি যখন স্নেহের পরিপাক করাবো তোমাদেরকে তখন আমি জিজ্ঞেস করবো বলো তো ছন্দটা কি। তাহলে এখানে যদি কেউ নিয়মিত ক্লাস না করো তার এই ক্লাসগুলো দেখে কোনো লাভ নাই, সে টাকা দিয়ে বেচে সে পড়ুক, সেটা তার বিষয়। দেখো যে মানে কেন বলতেছি যে এই ইন্টার লাইফটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন অনেকে আছে অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পাই, কেউ কাউকে মনে রাখে না। এই জন্য আসলে উচিত ওই যে টিট ফর ট্যাটের মতো চলা। কিন্তু যে সবাই যদি টিট ফর ট্যাট চলে তাহলে পৃথিবীতে ভালো মানুষ বলতে কেউ থাকে না। এই জন্য তোমরা একটু পড়ো, একটা অধ্যায় 2টা অধ্যায় এরকম করে পড়ো, তাহলে শিখবা। এখন কেন বললাম কথাটা, তোমাদের কাছে কারো কাছে একটু খারাপ লাগতে পারে। দেখো আমার তো অনলাইন ব্যাচে যথেষ্ট স্টুডেন্ট ছিল, তো তারা কিন্তু আছে, তারা হয়তো অফলাইনে আসতেছে, অনলাইনে বসে আছে, চ্যাট করতেছে, কিন্তু ক্লাসগুলোতে জয়েন করতেছে না। তা আমি তো ক্লাসের শুরুতে গতকালকে চ্যালেঞ্জ করে বলে দিছি যে অধ্যায়টা শেষ করব, শেষ করার পর ইউটিউবে যে কোনো ক্লাস দেখে তুমি মিলিয়ে আমার ক্লাসের সাথে কম্পেয়ার করবা, একদম সহজ হিসাব। স্যার আপনি কেন এরকম বলেন? পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাওয়া যায়। আমি তোমাকে দিচ্ছি, তুমি অধ্যায়টা পড়ে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারবা। স্যার আপনি কেমনে পাইছেন? অবশ্যই আমিও পরিশ্রম করছি, সহজ হিসাব। মানে এই যে এই সকল ক্ষেত্রে তোমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবা। তোমাকে যদি কেউ তোমার কোনো বন্ধু বলে আরে সব তো করে ফেললি, দোস্ত চেষ্টা করতেছি, ওকে বলবা দোস্ত চেষ্টা করতেছি, আল্লাহ যা রাখে ভাগ্যে, চেষ্টা করতেছি। ওই যে আমরা অনেক সময় না না দোস্ত আমি পড়ি না, কি দরকার, দোস্ত চেষ্টা করতেছি, দোয়া করিস। হ্যাঁ, অনেকে কিন্তু এরকম চাপা দেয়, তুমি বলবা হ্যাঁ দোয়া করিস, আলহামদুলিল্লাহ ভালো। তো তোমাদের এই যে গল্প বলছিলাম, এই সুযোগে কিন্তু তোমাদের লিখে ফেলা উচিত, লিখে ফেলো। ওই যে বাকি 3টা আছে, উপরে তো জায়গা আছে, আমি লিখে দিই। তাহলে দেখো সরল অবস্থা, তো লিপিডের যেটা সরল অবস্থা, লিপিডের যেটা সরল অবস্থা, লিপিডকে আমরা যেটা মানে পরিপাকের পরে লিপিড যে অবস্থায় চলে যায় সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। লিপিডের সরল অবস্থার নাম হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং তার সাথে হচ্ছে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। গ্রহণ, আমরা কতটুকু স্নেহ খাবো? একজন সুস্থ ব্যক্তি, একজন সুস্থ ব্যক্তি আমরা স্নেহ খাবো হচ্ছে 50 থেকে 55 গ্রাম, 50 থেকে 55 গ্রাম দৈনিক, 50 থেকে 55 গ্রাম। আর স্নেহের হচ্ছে মূল কাজটা হচ্ছে তাপ শক্তি তৈরি। স্নেহের বা স্নেহ জাতীয় খাদ্যের লিপিডের মূল কাজটা হচ্ছে তাপ শক্তি, তাপ শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ, তাপ শক্তি উৎপাদন, তাপ শক্তি উৎপাদন। আর আমরা এটা মনে রাখতে পারি, ওই প্রোটিনে হচ্ছে 1 গ্রামে 4 ছিল, ওটার জন্য লিখি নাই, কিন্তু লিপিড আমরা জানি যে 1 গ্রাম স্নেহের মধ্যে থাকে 9 কিলো ক্যালোরি শক্তি, মানে খাদ্য ক্যালোরি আর কি, 9 কিলো ক্যালোরি বা 9 খাদ্য ক্যালোরি শক্তি। তাহলে খেয়াল করো,
শর্করার পরিপাক শুরু হয় মুখে, পাকস্থলীতে শর্করার কোনো পরিপাক হয় না, পরবর্তীতে শর্করার পরিপাক সম্পূর্ণরূপে সম্পন্ন হয় ক্ষুদ্রান্তে। এবং এই পরিপাকে যে এনজাইম গুলো কাজ করে তাদেরকে আমরা বলি অ্যামাইলোলাইটিক এনজাইম। অ্যামাইলোলাইটিক এনজাইম শর্করাকে বিশ্লিষ্ট করে গ্লুকোজে পরিণত করে। তবে অ্যামাইলোলাইটিক এনজাইম কারা? টাম, আম, আসলাম। টাম, আম, আসলাম, তিনবার করে পড়বা। টাম, আম, আসলাম। টায়ালিন, মল্টেজ। অ্যামাইলেজ, মল্টেজ। অ্যামাইলেজ, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ। তাহলে টাম, আম, আসলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে শর্করার একজন সুস্থ ব্যক্তি 415 থেকে 600 গ্রাম শর্করা খাবে এবং শর্করা আমাদের দেহে জানতে শক্তি প্রদান করে। প্রোটিনে যাই, প্রোটিনকে পরিপাক করতে যে সকল এনজাইম লাগে সেগুলোকে বলে প্রোটিওলাইটিক এনজাইম। এবং প্রোটিনের সাথে যেহেতু প আছে, তাহলে প্রোটিনের শুরু প দিয়ে প্রোটিনকে ভাঙে মানে গ্যাস্ট্রিক গ্রন্থির পেপসিন এনজাইমটা। প্রোটিন পরিপাক শুরু হয় পাকস্থলী। পাকস্থলীর মধ্যে 5টা স্তর, পাকস্থলীর প্রাচীরের 5টা স্তর, পাকস্থলীর 5টি অংশ, কেউ 4টি পড়ায়, যাই হোক। তো এই যে বিষয়গুলো খুবই সহজ। আচ্ছা, এরপরে এই যে পাকস্থলীতে প্রোটিনকে ভাঙতে বা প্রোটিন পরিপাকে যে সকল এনজাইম লাগে তাদেরকে আমরা একত্রে আমরা বলবো প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে দেখো, প্রোটিওলাইটিক এনজাইম স্যার কারা? প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে পিজি রে কোলে নিয়ে টিকা দিতে ট্রাই করি আমি। পিজি রে, পিতে হচ্ছে পেপসিন, জিতে হচ্ছে জিলাটিনেজ, রেতে হচ্ছে রেনিন। কোলে নিয়েতে হচ্ছে কোলাজিনেজ, টিকা, টিতে হচ্ছে ট্রিপসিন, কাতে হচ্ছে কাইমোট্রিপসিন, দিতে হচ্ছে ডাইপেপটাইডেজ, ট্রাইতে হচ্ছে ট্রাইপেপটাইডেজ, দিতে ট্রাই করিতে হচ্ছে কার্বক্সিপেপটাইডেজ, আমিতে হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ। আর একটা আমি আছে যেটা আন্তরিক গ্রন্থি থেকে আসবে, সেটাও হচ্ছে অ্যামিনোপেপটাইডেজ। আমরা প্রোটিন যাই খাই না কেন, আমাদের রক্তে মানে প্রোটিনের সরল অবস্থা হবে অ্যামাইনো অ্যাসিড। একজন সুস্থ ব্যক্তির দৈনিক প্রোটিন গ্রহণ করতে হবে কত গ্রাম বলেছি? 100 থেকে 150 গ্রাম। এবং প্রোটিন আমাদের দেহের গঠন এবং ক্ষয় পূরণে কাজ করে। লাস্ট যেটা বললাম, লিপিড বা স্নেহ। লিপিড বা স্নেহকে ভাঙতে যে সকল এনজাইম লাগে তাদেরকে আমরা বলি লাইপোলাইটিক এনজাইম। একটা ব্যতিক্রম লিপিড ছাড়া সকল লিপিডের পরিপাক শুরু হয় ক্ষুদ্রান্তে। তাহলে লাইপোলাইটিক এনজাইম স্যার কারা? লাইপোলাইটিক এনজাইম আমরা মনে রাখবো পালা, ফোকলা, আলেম। পালা, ফোকলা, আলেম। পালাতে হচ্ছে পাকস্থলীস্থ লাইপেজ, মানে পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে একটাই ব্যতিক্রম এনজাইম বের হয় যার নাম লাইপেজ, এই জন্য আমরা বলি পাকস্থলীর লাইপেজ। আচ্ছা, পালা, ফোকলা। ফতে আমরা মনে রাখবো ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ। তারপরে কতে আমরা কি মনে রাখবো? দেখো, কোলেস্টেরল এস্টারেজ, কোলেস্টেরল এস্টারেজ। ফোকলা, লতে মনে রাখবো লাইপেজ, লতে মনে রাখবো লাইপেজ। তারপর আলেমের আতে হচ্ছে আন্ত্রিক লাইপেজ, মানে লাইপেজ 3 জায়গাতে আছে, তবে এটা যেহেতু অঞ্চলের জন্য বলছি আমরা আন্ত্রিক লাইপেজ। লতে হচ্ছে বা লয়কারে হচ্ছে লেসিথিনেজ, লেসিথিনকে ভাঙবে। আর মতে হচ্ছে মনোগ্লিসারাইডেজ। খুবই চমৎকার, খুবই সহজ ভাষায় বললাম, আশা করি তোমরা তুলতে পেরেছো। দেখো, নোট করলে আজকে হয়তো বা তোমরা কত 2 পৃষ্ঠা মতো করছো, কিন্তু আজকে ক্লাসের তথ্যগুলো খুব 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 ইম্পর্টেন্ট, খুব 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 গুরুত্বপূর্ণ। আমরা ইনশাআল্লাহ আজকে আর বেশি দিচ্ছি না, তোমরা আস্তে আস্তে ক্লাস করো। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আর দিচ্ছি না, তো তোমরা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ আবারও তোমরা রাত 10টা করে একবার আমার গ্রুপে চেক করিও। ধরো প্রতিদিন আজকে ক্লাস এতটা, এইসব পোস্ট গ্রুপে করতেছি না। তোমরা রাত 10টা করে একবার পেজে বা গ্রুপে, আমার গ্রুপটাতে একটু উকি মারিও, দেখিও যে ক্লাস শুরু হচ্ছে কিনা। মোটামুটি আমি 10টা বললে 10টা 5-এর মধ্যেই সর্বাত্মক চেষ্টা করবো শুরু করে দেওয়ার। কাজে কাউকে ওয়েট করার দরকার নাই। আর যারা এই মুহূর্তে ক্লাসগুলো করে একটু হলেও আগিয়ে থাকবা, তোমরা প্রমাণ পেয়ে নিও হাফ ইয়ারলি বা ফার্স্ট ইয়ার শেষে আমার কাছে পড়ো বা না পড়ো, তোমরা মিলাই নিও কতটুকু এগিয়ে গেছো। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।